আলোচ্য সূচিতে আছে কার্ল ও ডাইভারজেন্স সংশ্লিষ্ট সমস্যাবলী। আমরা গত ক্লাসে এইখানে এসে শেষ করছিলাম যে কার্ল ও ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য তোমাদের বাড়ির হোমওয়ার্ক দিয়ে গেছিলাম। একই সাথে আজকে আমরা যেটা করব সেটা কার্ল ডাইভারজেন্স সংশ্লিষ্ট সমস্যাবলী কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা প্রথমে দেখে আসি আমাদের এই আলোচনা সংশ্লিষ্ট সমস্যাবলীর মধ্যে কি কি সমস্যা আছে। তো আমরা এখানে দিয়েছি প্রমাণ করতে হবে নেবলা স্কয়ার সমান নেবলা স্কয়ার 1/r সমান 0। 2 নম্বরে আমরা প্রমাণ করতে চেয়েছি নেবলা ডট নেবলা ক্রস a সমান 0, ওমেগা সমান হাফ নেবলা ক্রস v। 4 নম্বর অপশনে আমরা প্রমাণ করতে চেয়েছি নেবলা ডট r ভেক্টর ডিভাইড বাই r কিউব সমান 0। 5 নম্বরে প্রমাণ করার চেষ্টা করব নেবলা ক্রস a ক্রস r সমান 2a। আরেকটা আমাদের প্রমাণ রয়েছে যেটা a সমান 6xy প্লাস z কিউব i প্লাস 3x স্কয়ার মাইনাস z j প্লাস 3x z স্কয়ার মাইনাস y ইনটু k। দেখা যায় a ভেক্টরটি অঘূর্ণনশীল। কখন অঘূর্ণনশীল হয় কখন ঘূর্ণনশীল হয় এগুলো আমরা আমাদের ক্লাসে আসলে শিখতে পারবো। তো আমরা এতগুলো প্রমাণ আসলে আমাদের করার সুযোগ থাকবে না ক্লাসে। তো আমরা যতদূর সম্ভব আমরা যে যে টপিকসটা বা যে প্রমাণটা ধরলে আমাদের ম্যাক্সিমাম গুলো কভার করবে, কার্ল ডাইভারজেন্স কভার করবে, আমরা সেইগুলো শেখারই চেষ্টা করব। তো আমার কথা শুনতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে? তোমরা যারা আমার না স্যার ঠিকভাবে শুনতে পাচ্ছি না স্যার। ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে যাব। প্রথম প্রমাণ হচ্ছে নেবলা স্কয়ার 1/r সমান 0। দেখি আমাদের প্রথম প্রমাণ কি আছে। তো নেবলা স্কয়ার 1/r সমান এটা 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি এই নেবলা স্কয়ারের মানগুলো দেখি আমরা জানি কিনা, এর আগে ক্লাসে কিন্তু আমরা শিখেছি নেবলা সমান ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড, সরি নেবলা সমান ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। তাহলে আমরা দেখে আছে কিনা এইগুলো যখন আমি স্কয়ার করেছি তখন আই জে কে আর থাকে না। তাহলে নেবলা স্কয়ার সমান ডেল বাই ডেল এক্স স্কয়ার 1/r, মানে আর এর মান আমরা জানি গত ক্লাসে আমরা এটা গত ক্লাসে ধারাবাহিকতা ক্লাস, সুতরাং ওই ক্ষেত্রে আমরা কিন্তু আর শিখেছি যে আর সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার রুট ওভার। তো আসলে এটা ছিল আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ত্রিমাত্রিক স্থানীয় ব্যবস্থায়। তো সেক্ষেত্রে আর এর মান রুট করে দিলে হয়ে যায়। তো আমরা এর পরের লাইনটা একটু খেয়াল করি। আমরা এখন যে কাজটা করব এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ারটাকে উপরে তুলে নিয়ে যাব। উপরে তুলে নিয়ে গেলে রুট আছে হাফ হয়, উপরে নিয়ে গেলে মাইনাস হাফ হয়। তাহলে দেখি তো কি করেছে, খেয়াল করতে হবে। এক্ষেত্রে আমরা ডেল বাই ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ারের সাথে আমরা প্রতিটাই আলাদা আলাদা করে দিয়েছি। এটা এই গুণগুলো তোমরা দেখেছো 7 8 9 এই গুণগুলো আমরা দেখেছি। সুতরাং এখানে নতুন করে কোনো কিছু করি না আমি। ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার এর সাথে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার আমি কার্সর দিয়েছি, তোমরা বুঝতেছো এই অপশনটা দিয়েছি। তো এখানে নিচের থেকে যখন উপরে উঠে যায় তখন প্লাস হাফ ছিল, উপরে উঠে গেলে মাইনাস হাফ হয়েছে। এটা প্রতিটাই এক্স এর ক্ষেত্রে দিয়েছি, ওয়াই এর ক্ষেত্রে দিয়েছি, জেড এর ক্ষেত্রে দিয়েছি, আলাদা আলাদা করে দিয়েছি। তো এক্ষেত্রে আমরা দেখি যে এই সমীকরণের প্রথম অংশ নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে প্রথম অংশের যে আমরা রেজাল্ট পাবো ওই রেজাল্টটাই আমরা দ্বিতীয় অংশের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। প্রায় কাছাকাছি রেজাল্ট 3 নম্বর অর্থাৎ তৃতীয় অংশের জন্য কিন্তু আমরা ইউজ করতে পারবো। এই জন্য আমরা তিনটা প্রথম দ্বিতীয় তৃতীয় অংশকেই আমরা বারবার কিন্তু আমরা এই ডিফারেন্সিয়েট করতে পারবো না। এ কারণে আমরা প্রথম অপশনটা আগে করে দেখি আমাদের রেজাল্ট আসলে কি আসে। প্রথম অপশনে আছে কি, আমি এখানে লিখেছি প্রথম সমীকরণের এক নম্বর সমীকরণের প্রথম অংশ। তো এক নম্বর সমীকরণের প্রথম অংশে আছে ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার, ব্র্যাকেটের মধ্যে আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। তো আমি এখন এটাকেই আমরা আবার ভেঙে বিশ্লেষণ করব। তো তোমরা জানো যে যখন স্কয়ার থাকে তখন কিন্তু আর ডিফারেন্সিয়েট করা যায় না, অর্থাৎ ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার এটা এভাবে সরাসরি ডিফারেন্সিয়েট করা যাবে না। তো তাহলে তাকে কি করতে হবে, আমরা জানি x ডট x সমান x স্কয়ার, তদ্রূপ ডেল বাই ডেল x ইনটু ডেল বাই ডেল x মানেও কিন্তু ডেল x ডেল স্কয়ার ডিভাইড বাই ডেল x স্কয়ার। তাহলে আমরা ডেল বাই ডেল x করে নিতে পারি। কিভাবে খেয়াল করো, একটু লক্ষ্য করো। এই দেখো ডেল বাই ডেল x। আমরা এই ক্ষেত্রে কিন্তু একটা কাজ করব, সেটা হলো যে আমরা কিন্তু ডিফারেন্সিয়েটটা করে বারবার দেখব না। এজন্য তোমাদের কাজ হবে আমরা যখন করব তখন কিন্তু হয়তোবা কিছু লাইন জ্যাম্প করব। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সাথে কথা বলতে হবে। কি আমার কথা বোঝা যায়? জি স্যার বোঝা যায়। ধন্যবাদ। তাহলে আমি সরাসরি ডেল বাই ডেল এক্স যখন করব, দেখো ডেল বাই ডেল এক্স কমন রেখেছি, তাহলে আরেকটা ডেল বাই ডেল এক্স কিন্তু আমি করে ফেলেছি। কিভাবে করেছি খেয়াল করতে হবে। যখন আমরা ডেল বাই ডেল এক্স রেখে দিব আরেকটা ডেল বাই ডেল এক্স দিয়ে এটারে ডিফারেন্সিয়েট করব,
তখন ডিফারেন্সিয়েটের নিয়ম হলো এক্স এর পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে আর ওই পাওয়ার থেকে এক বিয়োগ করতে হয়। তাহলে খেয়াল করো এটা যদি আমরা করি তাহলে কি দাঁড়ায় রেজাল্ট? এটা যদি হয় তাহলে মাইনাস হাফ সামনে আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের উপরে মাইনাস 3/2 অর্থাৎ -1 করলে হয় 3/2। তাহলে আবার এই এক্স স্কোয়ারকে কিন্তু আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটার মান হয় কত? এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কত হয় তনিমা? জি স্যার। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে কি হয় বলতে পারবা? সানি বলতে পারবা এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x হয়। ধন্যবাদ। তাহলে আমরা দেখি পরের লাইনে, আমরা পরের জায়গায় যে দেখি এই 2x টা এসছে কিনা। খেয়াল করো এই ডেল বাই ডেল এক্স কমন আছে, আর ওই যে ডেল বাই ডেল এক্স আমরা যেটা ডিফারেন্সিয়েট করলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ডিফারেন্সিয়েট যখন করলাম তখন মাইনাস হাফ অর্থাৎ পাওয়ারটা সামনে এসছে, আর ওই পাওয়ার থেকে এক বিয়োগ করলে -3/2 হয় ইনটু এই এক্স স্কয়ার কিন্তু আবার ডিফারেন্সিয়েট করতে হয়, তার মান হয়েছে 2x। বুঝতে অসুবিধা আছে কিনা যারা লাইনে আছো? না স্যার। ওকে ধন্যবাদ। তাহলে এখন আমরা যে কাজটা করব a2 আর a2 আমার কাজটা মনে হয় দেখতে পাচ্ছ তাই না? a2 জি স্যার দেখা যায়। হ্যাঁ a2 আর a2 কাটাকাটি করছি, তাহলে যে কাজটা হয় মাইনাসটা সবার সামনে নিয়ে যেতে পারি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার -3/2 ইনটু x থাকে। তখন কিন্তু আমরা অনায়াসে যে আমরা ছোটবেলায় পড়েছি ইউভির যে ফর্মুলা, এই ইউভির ফর্মুলা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে খেয়াল করতে হবে, এটা কিন্তু টোটালটার উপরে, এই ডেল বাই ডেল এক্স কিন্তু শুধু এতটুকুর মধ্যে না, কিন্তু এটার এখানে আসলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে সবচেয়ে ভালো হতো, আমরা সেটা দিতে পারিনি। তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার -3/2 ডট হলো এক্স, তাহলে এটা হলো ইউ আর এটাকে আমরা ভি ধরতে পারি। তাহলে ইউ ভির ফর্মুলা কি? ইউ ভির ফর্মুলা হাসিব বলতে পারবা? ইউ ভির ফর্মুলা ভি কে রাখলে ইউ কে অন্তরীকরণ আর ইউ কে রাখলে ভি কে অন্তরীকরণ। ধন্যবাদ। অর্থাৎ ইউ যখন করব তখন ভি অফ থাকবে, যখন ভি কে করব তখন ইউ অফ থাকবে। তাহলে আমরা দেখি পরবর্তীতে আমরা যদি এতটুকু ডিফারেন্সিয়েট আগে করতে পারি, তাহলে এই দেখো -3/2 সামনে আসবে, আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার এখান থেকে যদি -1 কমন মাইনাস বিয়োগ করা হয় তাহলে -5/2 হবে। আবার এই এক্স স্কয়ারকে করলে কিন্তু আবার 2x হবে। দেখি পরের লাইনে কি আছে। তাহলে খেয়াল করতে হবে এই -3/2 আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে। তো -3/2 এই মাইনাস মাইনাস যখন প্লাস হয়েছে তাহলে 3/2 ইনটু x, কোন x? এই সামনের x, এই v x, এটা সামনে রয়ে গেছে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার যখন হচ্ছে তখন -3/2 এখান থেকে যখন -1 বিয়োগ করা হয় তখন -5π/2 হয়। তো আমরা সেটা করেছি, আর এই x স্কয়ার করলে আবার 2x হয়। বুঝতে অসুবিধা আছে রিদি? এতটুকু বুঝতে অসুবিধা আছে? ওকে ধন্যবাদ। তাহলে এবার মাইনাস, এইবার শুধু এই x এর v ডিফারেন্সিয়েট করব। আমরা জানি v এর অন্তরীকরণ করলে কত হয়, সরি x এর অন্তরীকরণ যদি x এর সাপেক্ষেই করা হয় তাহলে কত হয়? 1 হয়। 1 হয়। ধন্যবাদ। তাহলে দেখো এই মাইনাস চিহ্ন কিন্তু মাইনাস সামনে চলে এসেছে, আসলে এখানে ছিল প্লাস, এই মাইনাসের কারণে এই মাইনাস এসেছে। এখন এই অপশন পুরোটাই থেকে যাচ্ছে, ইউ অপশনটা থেকে যাচ্ছে। ইউ অপশনে কি ছিল? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার -3/2, আর এই x এর যখন ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করা হয় x এর সাপেক্ষে তখন এটা হয় 1। আমি যা লিখে নাই। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কিনা? না স্যার। ধন্যবাদ। তাহলে এর পরের লাইনে আমরা দেখি কি হয়। এই 2 আর এই 2 আমরা কাটতে পারি এখন। তাহলে কি হয়, এখানে 3 আছে আর ax আর x 3x স্কয়ার হতে পারে। 3x স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আর টু দি পাওয়ার -5/2 মাইনাস যা আছে তাই রয়ে গেছে। তাহলে খেয়াল করো আছে কিনা, ওই দেখো 2 কাটাকাটি করেছে, এই 2 আর এই 2 যখন কাটে তখন 3x স্কয়ার আর ভিতরে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার -5/2 মাইনাস পরবর্তীটুকু বসে গেছে, এখানে কোনো কিছু করা হয়নি, -3/2। এখন আমাদের কাজ করতে হবে এটা লসাগু ফরম্যাট, অর্থাৎ আমরা ছোটবেলায় যে লসাগু করতাম সেই লসাগু ফরম্যাটে আমাদেরকে নিতে হবে। আর লসাগু ফরম্যাটে নেওয়ার প্রথম কাজ হলো মনে রাখতে হবে যে এই অপশনটাকে যদি আমি নিচে দিয়ে দিই, এই অপশনটা বড়, আমরা জানি বড় 5 আর 10 এই দুটোর মধ্যে কিন্তু 10 লসাগু হয়। তো এটাকে আমরা নিচে যদি পাঠাই দিই
তাহলে কি আকারে দাঁড়ায় একটু খেয়াল করো, এই আকারে চলে আসে। সরি, একবারে লসাগু যদি আমরা করি তাহলে কি আর রেজাল্ট আসবে দেখি। এটা যদি আমরা নিচে দিই তাহলে উপরে থাকবে 3x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার 5/2 মাইনাস 1/x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার 3/2। 1 বাই মাইনাস যেহেতু রয়েছে নিচে চলে যায়। আর এই 5/2 আর 3/2 এর দুটোর পাওয়ার আছে, এই দুটোর লসাগু হয় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার 5/2। কারণ এটা এই ছোটটা দিয়ে এটা ভাগ করা হলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার থাকে। কিভাবে একটু বলি, এখানে আছে নিচে যদি থাকে তাহলে 5/2, এখান থেকে যদি এটা বিয়োগ করা হয় তাহলে বিয়োগ করলে দেখো 5 এর থেকে 3 বিয়োগ করলে 2 হয়, নিচে 2 কাটাকাটি করলে 1 হয়, কারণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ারই থাকে। তাহলে আমরা একটু দেখে আসি লসাগুটা। দেখো খেয়াল করো যে 3x স্কয়ার প্রথম অপশনে কিন্তু 3x স্কয়ার আছে, প্রথম অপশনে 3x স্কয়ারই আছে, আর এটা কমন আছে তাহলে কাটাকাটি করে বিয়োগ 1 বাই এটা, তাহলে এটা থেকে যখন এটা বিয়োগ করা হয় তখন শুধুমাত্র x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার পড়ে থাকে। তাহলে দেখি আমাদের পরের লাইনে কি আসছে, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এর আগে জাস্ট একটা মাইনাস চিহ্ন আছে, যেহেতু আমরা ওইখানে ওর আগে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন আছে, এই কারণে এটা আমার সরাসরি বসে গেছে। এবার আমাদের কাজ হবে এখান থেকে এটা বিয়োগ করে ফেলা। তাহলে 3x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, আর সেটা যদি হয় তাহলে আমরা অনায়াসে কিন্তু 3x স্কয়ার থেকে যদি একটা x স্কয়ার বিয়োগ করি তাহলে আমাদের অনায়াসে 2x স্কয়ার হয়। 2x স্কয়ার যদি হয়ে যায় তাহলে আমাদের রেজাল্ট কি আসে, 2x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার 5/2। এখানে আমি কিছুই করি নাই, শুধু বিয়োগ করেছি। 3x স্কয়ার মাইনাস x স্কয়ার থেকে বিয়োগ করলে 2x স্কয়ার হয়, আর এই মাইনাস চিহ্নের কারণে এই মাইনাস y স্কয়ার, এই মাইনাস চিহ্নের কারণে মাইনাস z স্কয়ার। এই পর্যন্ত বুঝতে কারণ কোনো অসুবিধা আছে কিনা? না স্যার, ক্লিয়ার, বুঝতে পারছি। ধন্যবাদ। সবাই কি বুঝতে পারছো না একাই বুঝতেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমি জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখানে আরো আছে, হাসিব আছে, সুপ্রিয়া আছে, সবাই বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা পরে তাহলে এই অপশনটা ছিল কি খেয়াল করতে হবে। আমরা আবার প্রথমে রিভিউতে যাচ্ছি, প্রথম অংশে চলে যাচ্ছি। খেয়াল করতে হবে এখানে x এর সাপেক্ষে এটা অন্তরীকরণ ছিল, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। এখন আমরা পরেরটায় পাচ্ছি y এর সাপেক্ষে, পরেরটায় যাচ্ছে আমরা z এর সাপেক্ষে। তাহলে যখন x এর সাপেক্ষে ছিল তখন রেজাল্ট কি পেয়েছি খেয়াল করতে হবে একটু। x এর সাপেক্ষে যখন করেছি তখন 2x স্কয়ার ছিল, সেম যখন y এর সাপেক্ষে করব তখন এখানে 2y স্কয়ার হবে, যখন z এর সাপেক্ষে করব তখন এখানে 2z স্কয়ার হবে। আর এখানে বাদ বাকি অপশন দুইটা, যখন এখানে y থাকবে তখন এখানে x আর z থাকবে, যখন এখানে z থাকবে তখন x আর y থাকবে। এটা আমরা করে করে দেখতে পারবো, তোমরা ক্লাসে তোমরা কিন্তু বাসায় কিন্তু করে দেখবা। আমরা হয়তো বা এখন করতে পারছি না সময়ের অভাবে, কিন্তু তোমাদের কিন্তু বাসায় করতে হবে, কিন্তু পরীক্ষার খাতায় এটা না করলেও চলবে। সরাসরি তোমরা অনুরূপ ভাবে করে করতে পারো। যে অনুরূপ ভাবে 1 নম্বর সমীকরণের দ্বিতীয় অংশ হতে পাই। দ্বিতীয় অংশে কি ছিল? আমরা আবার বলতেছি দ্বিতীয় অংশে ছিল y এর সাপেক্ষে, তাহলে y এর সাপেক্ষে থাকলে এখানে 2y স্কয়ার হবে মাইনাস x স্কয়ার z স্কয়ার। আর যখন x এর সাপেক্ষে, একটু আগেই খেয়াল করো, x এর সাপেক্ষে যখন ছিল তখন 2x স্কয়ার হয়েছে, এই যে 2x স্কয়ার। যখন y এর সাপেক্ষে হচ্ছে তখন নিশ্চিত এখানে 2y স্কয়ার হবে। যখন z এর সাপেক্ষে হবে, তৃতীয় অংশে কিন্তু z এর সাপেক্ষে আছে, তখন 2z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার 5/2। এখানে কিন্তু তোমার আলাদা করে কোনো কিছু করা নাই, মানে 1 নম্বর সমীকরণের দ্বিতীয় অংশ যেটা পেয়েছি সেটা হলো y এর সাপেক্ষে, এই কারণে y স্কয়ার 2y স্কয়ার। তৃতীয় অংশে যখন আমি পেয়েছি তখন z এর সাপেক্ষে, এই কারণে 2z স্কয়ার। কি এটা বুঝতে অসুবিধা আছে কিনা কারো? জি না স্যার। আচ্ছা হাসিব, সুপ্রিয়া, বোঝা যায় এগুলো? না স্যার। ওকে, জি স্যার, তনিমা, ক্লিয়ার। ওকে ক্লিয়ার। তাহলে আমরা এখন জি স্যার, বোঝা যায়। যে কাজটা করব, এই তিনটা ইকুয়েশনই কিন্তু আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। খেয়াল করতে হবে কি লেখা আসছে, 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বরের মান 1 নম্বরে বসিয়ে পাই। তো 2 নম্বর 3 নম্বরে কি কি পেয়েছি খেয়াল করতে হবে। 2 নম্বরে পেয়েছি এটা, মানে x এর ডিমান্ড আমাদের সেই 1 নম্বর ইকুয়েশনে যদি ফেরত যায়, এই হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। এটা ছিল প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ। আমরা তিনটা মানই পেয়ে গেছি। তাহলে আমরা এখন এখানে বসাই দেখি কি রেজাল্ট আসে। তাহলে আমরা এটা পেয়ে গেছি। এখন আমরা এগুলোকে যোগ করব, যোগ করলে আমাদের ফরম্যাটটা আসে এই ধরনের, যে 2x স্কয়ার প্লাস y স্কয়ার, সরি
2x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার 5/2। এগুলো তোমাদের ওই 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর ইকুয়েশনের যোগ। এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বরের যোগ করেছি। তো যোগ করলে এখন আমি অনায়াসে এখান থেকে আমরা কিন্তু লসাগু করতে পারি। লসাগু করলে যেহেতু প্লাস চিহ্ন রয়েছে, ভিতরের চিহ্নগুলো কোনো অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। তারপরে 2x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস 2z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। এক্ষেত্রে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু মিস্টেক হওয়ার ভয় থাকে। এই y স্কয়ার z স্কয়ার এগুলো কিন্তু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এজন্য তোমাদেরকে এখানে এক্ষেত্রে যখন তোমরা করবা তখন অবশ্যই সতর্কতার সাথে কিন্তু তোমাদেরকে এই যোগগুলো করতে হবে। তাহলে আমরা পরবর্তীতে একটু দেখি কি পেয়েছি। 2x স্কয়ার প্লাস 2y মানে অর্থাৎ আমরা প্লাস চিহ্নগুলো একপাশে নিয়েছি, মাইনাস চিহ্নগুলোকে একপাশে নেওয়ার চেষ্টা করেছি। তাহলে এখানে কি পেয়েছি দেখো, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2z স্কয়ার। এবার আমরা দেখো এখানে আমাদের x স্কয়ার কয়টা আছে খেয়াল করতে হবে। একটা x স্কয়ার, একটা x স্কয়ার, দুটোর আগে মাইনাস আছে, মাইনাস 2x স্কয়ার। y স্কয়ার কয়টা আছে খেয়াল করতে হবে। এখানে একটা y স্কয়ার আছে, এখানে একটা y স্কয়ার আছে। তাহলে দুইটার আগে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস 2y স্কয়ার। এই z স্কয়ারের আগে একটা মাইনাস চিহ্ন আছে, এই z স্কয়ারের আগে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস 2z স্কয়ার। তাহলে আমরা কি পেলাম আসলে ফলাফলটা খেয়াল করতে হবে। 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার, 2y স্কয়ার মাইনাস 2y স্কয়ার প্লাস 2z স্কয়ার মাইনাস 2z স্কয়ার। তার মানে বোঝা গেল যে উপরের পার্টটা পুরোটা কেটে যায়, অর্থাৎ এই 2x স্কয়ার এই 2x স্কয়ার কাটে, এই 2y স্কয়ার এই 2y স্কয়ার কাটে, এই 2z স্কয়ার এই 2z স্কয়ার কাটে। তাহলে রেজাল্ট কি থাকে আসলে? রেজাল্ট হলো 0 থাকে। 0 থাকে, অর্থাৎ উপরে যদি 0 হয়ে যায়, 0/0 মানে আসলে 0। এক্ষেত্রে একটু বলে রাখি, যদি যদি এই পার্টটা নিচেই থাকতো, অর্থাৎ উপরের পার্টটা যদি নিচেই থাকতো আর এই পার্টটা উপরে থাকতো, তাহলে কি হতো বলতে পারো? অসংজ্ঞায়িত হতো। ইয়েস, অসংজ্ঞায়িত হতো। অসংখ্য ধন্যবাদ। তার মানে 1/0 এটা অসংজ্ঞায়িত হতো। তাহলে আমাদের প্রমাণ কি ছিল? হ্যাঁ, আমাদের প্রমাণ ছিল নেবুলা স্কয়ার 1/r সমান 0। আমাদের সেই প্রমাণ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। সরি, তাহলে আমাদের এই যে আমাদের 6টা প্রমাণ ওখানে আমরা দিয়েছি, তার মধ্যে 1 নম্বর প্রমাণে ছিল নেবুলা স্কয়ার 1/r সমান 0 প্রমাণ করতে হবে। আমাদের কিন্তু 0 কিন্তু আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে। এটা তোমাদের এই আমাদের যে এক্সাম আছে, এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যতগুলো আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি যতবার পরীক্ষা দেখি, ততবারই এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে, অর্থাৎ এই ভেক্টর অ্যানালাইসিস থেকে কিন্তু কোশ্চেন থাকে। এজন্য তোমাদের এই অংশটা যদি তোমরা ভালোভাবে করতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো রেজাল্ট করার সুযোগ রয়েছে। তো এই পর্যায়ে তোমাদের কোনো কথা আছে কিনা, এর ভিতরে বুঝতে কোনো জায়গায় কোথাও কোনো অসুবিধা আছে কিনা? তাহলে আমরা আবার একটু রিভিউ করতে হবে। একটু রিভিউটা কিভাবে করব, সেটা হলো যে আমাদের সামারি মানে মূল জিনিসটাকে আমাদের মাথার ভিতরে একটু সেট করতে হবে, যে আমরা কোন কোন ধাপগুলো অতিক্রম করব। তাহলে আমরা প্রথমে ছিল নেবুলা স্কয়ার 1/r। আমরা যদি প্রথম স্টেপে ফিরে যাই, জাস্ট আমরা এক নজরে দেখবো আর কি। আমাদের এইখান থেকে আমাদের চলা শুরু হয়েছিল। নেবুলা স্কয়ার 1/r সমান ডেল স্কয়ার ডিভাইড বাই ডেল x স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডিভাইড বাই ডেল y স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডিভাইড বাই ডেল z স্কয়ার। 1/r এর মান হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এখন তোমরা এইখান থেকে আমাদেরকে ধাপগুলো অতিক্রম করতে হবে। তো কেউ একজন আমাকে বলবা যে এই ধাপগুলো আমরা কিভাবে অতিক্রম করতে পারি, একটু সামারি আকারে বলো তো কেউ একজন। সানি, বলতে পারবা? স্যার প্রথমে এখানে আমরা গুণ করেছি প্রত্যেকটা আলাদা আলাদার সাথে। এই 1/x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার রুট এটাকে গুণ করেছি, সবার সাথে গুণ করেছি। গুড, এর আমরা গুণ করে ফেলেছি। তারপরে কি করতে হবে? তারপরে প্রথম অংশটাকে অন্তরীকরণ করছি। প্রথম অংশটারই আমরা কাজ করেছি। সেই কাজের ভিতরে কি প্রথম কি একটা কাজ করছিলাম মনে আছে কি? প্রথম এখানে একটা কাজ করেছিলাম, এখানে d স্কয়ার d বাই dx এর স্কয়ার আছে, তো এখানে তো স্কয়ারকে আমরা অন্তরীকরণ করতে পারি না, এই কারণে d বাই dx ইনটু d বাই dx করে নিই। আলাদা করেছি। গুড, তার মানে আলাদা আলাদা করে করেছি। d বাই dx এ একবার করেছি, পরবর্তীতে ওই যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টকে আবার করেছি। তাহলে দেখি আমরা আসলে সেটাই করেছি। দেখো ডেল বাই ডেল এক্স এটার মান করেছি। তো এর পরবর্তীতে আমরা ইউভির ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। তো এইভাবে আমরা এখান থেকে রেজাল্ট পেয়েছি। যে রেজাল্ট পাবো সেটা আমরা প্রথম অংশের রেজাল্ট, এরপরে আমরা দ্বিতীয় অংশের রেজাল্ট,
এরপরে আমরা তৃতীয় অংশের রেজাল্ট, এইভাবে আমরা তিনটা ইকুয়েশনকে একত্রিত করবো, এই তো? জি স্যার। তিনটা জিনিসকে যখন আমরা একত্রিত করবো তখন আমরা রেজাল্ট যেটা পেয়ে যাচ্ছি সেটা কিন্তু আমাদের 0, যেটা আমাদের প্রমাণ করার কথাই বলা রয়েছে। কি পারা যাবে সবাই? জি স্যার, পারা যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তীতে আমরা আমাদের আরো কিছু প্রমাণ আছে, আমরা দেখে আসি আমাদের আর কি প্রমাণ আছে আমাদের এখানে। দেখি এখানে প্রমাণ করতে হবে, এর আরো অনেকগুলো ধাপ আছে, তো আমরা একটু আরেকটা প্রমাণ করে দেখে আসি যে কখন ঘূর্ণনশীল হয়, অঘূর্ণনশীল হয়, এটা আমরা একটু দেখে আসি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু দেখে আসি 6 নম্বর অপশনটা একটু দেখে আসি। বলা হচ্ছে a সমান 6xy প্লাস z কিউব i প্লাস 3x স্কয়ার মাইনাস z ইন্টু j প্লাস 3xz স্কয়ার মাইনাস y ইন্টু k। দেখা যাচ্ছে a ভেক্টরটি অঘূর্ণনশীল। তো এখন কখন অঘূর্ণনশীল হবে, কখন ঘূর্ণনশীল হবে, এটা আমাদের আসলে পড়ার অংশ রয়েছে। গত ক্লাসে আমি বলেছিলাম কার্ল এবং ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য তোমাদেরকে পড়তে হবে, আর ওই ভৌত তাৎপর্যের মধ্যে কিন্তু এটা স্পষ্ট করে আছে যে নেবলা ক্রস a সমান যদি 0 হয় তাহলে a ভেক্টরটি অঘূর্ণনশীল হয়। তাহলে নেবলা ক্রস এই নেবলা ক্রস এটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এটা আমরা কে নেবলা বলতেছি, কেউ কেউ ডেলও বলে কিন্তু। তো আমরা যদি এটাকে প্রমাণ করতে পারি যে নেবলা ক্রস a সমান 0 তাহলে বুঝতে হবে এই ভেক্টরটি অঘূর্ণনশীল। আর যদি কোনোভাবে নেবলা ক্রস এর মান 0 না হয় তাহলে বুঝতে হবে এই ভেক্টরটি অঘূর্ণনশীল না ঘূর্ণনশীল। এটা আমাদের ওই চিত্রের মধ্যে, অর্থাৎ ওই কার্লের যখন ভৌত তাৎপর্য পড়েছি সেই ভৌত তাৎপর্যের মধ্যে কিন্তু এগুলো স্পষ্টভাবে আছে। তাহলে আমরা কি করব এখন? নেবলা ক্রস এর মানটা বের করব, এই তো? জি, তাহলে নেবলা ক্রস এর মান বের করার কারণে আমরা জানি নেবলার মান ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড ইনটু কে। এটা কি জানি আমরা সবাই? জি স্যার। সবাই জানি? একা জানি কথা বলছো আর বাদ বাকি কেউ কথা বলছো না? জানো, ধন্যবাদ। জি স্যার। তাহলে নেবলা ক্রস এর মান যদি আমরা এখানে করি, ঠিক আছে। তো নেবলা ক্রসে আমরা ক্রস দিয়েছি, এর মানটা বসাইছি 6xy প্লাস z কিউব 6xy প্লাস z কিউব ইনটু i প্লাস 3x স্কয়ার মাইনাস z ইনটু j প্লাস 3xz স্কয়ার মাইনাস y ইনটু k। আমরা গত ক্লাসে কিন্তু একটা জিনিস শিখেছি যে এই নেবলা ক্রস এর ফর্মুলা আছে একটা, সেই ফর্মুলাটা কি কেউ বলতে পারবা? ফর্মুলাটা নেবলা ক্রস বি শিখেছিলাম সম্ভবত ক্লাসে, তোমাদের কি মনে আছে সেই 1 নম্বর ক্লাসের পড়াটা? নেবলা ক্রস এর ফর্মুলাটা কি ছিল? কেউ কি বলতে পারবা? জি স্যার, i j k আর হ্যাঁ বলো, আই জে কে প্রথম লাইনে, পরের লাইনে কি আছে? নির্ণায়কারের ওইটা নাকি সম্ভবত নেটওয়ার্কের ফলাফল আসছিল ওইটা? পরের লাইন হলো d বাই dx d বাই তোমাদের নেটওয়ার্কের প্রবলেম দেখা দিচ্ছে, থাক। তো আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের ফর্মুলাটা ছিল নেবলা ক্রস এ সমান ডেল বাই আই জে কে, পরের লাইনে ছিল ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, পরের লাইনে ছিল এ এক্স এ ওয়াই এ জেড। তাহলে আমরা সেম এই কাজটা করব। এটা প্রথম লাইনে ছিল আই জে কে, পরের লাইনে ছিল ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, তার সবার শেষের লাইনে ছিল এর মান, এই মান, এই মান আর এই মান। দেখি আছে কিনা, আমাদের খেয়াল করতে হবে এটা। তাহলে নেবলা ক্রস এ হবে আই জে কে, পরের লাইনে আছে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, পরের লাইনে এই এর মান, এক্স এর মান 6xy প্লাস জেড কিউব, ওয়াই এর মান আছে 3x স্কয়ার মাইনাস জেড, 3 নম্বরে আছে 3xz স্কয়ার মাইনাস ওয়াই। এরপর এটা বুঝতে অসুবিধা আছে কিনা কারো? জি না স্যার, বুঝছি। না স্যার। ওকে, ধন্যবাদ সকলকে। তাহলে আমরা এবারে এটা আমাদেরকে এই ইন্টিগ্রেশনটা করা, এই যে আমাদের যে ডিফারেন্সিয়েটটা আছে এই ডিফারেন্সিয়েটটা কিন্তু আমাদের করে দেখতে হবে। আমরা গতদিন এখানে এসে থেমে গেছিলাম, অর্থাৎ এই রেজাল্টটা বের করেছিলাম, তখন আমরা কিন্তু এর উল্টো দিক থেকে এসে এই রেজাল্টটা পেয়েছিলাম। এজন্য আজকে আমাদেরকে করে দেখাতে হবে। প্রথমত আই কমন নিতে হবে, যখন আই কমন নিব তখন পুরো লাইন এবং সারি দুটো অফ থাকবে। আই জে কে লাইন অফ হবে, ওর আই এর পুরো অপশনগুলো বন্ধ হয়ে যাবে, থাকবে শুধু এই 4টা অপশন। তো এই 4টা অপশনে এটার সাথে এটা ডিফারেন্সিয়েট, মানে এটার সাথে এটা গুণ, আর এটার সাথে বিয়োগ, এটার সাথে এটা গুণ। গুণ করার ক্ষেত্রে দেখছি ডেল বাই ডেল ওয়াই এর সাথে এটা আছে, কারণ অলরেডি ডিফারেন্সিয়েট রয়েছে। তো তখন আমাদেরকে কিন্তু ওই অন্তরীকরণটা করে যেতে হবে। অনুরূপভাবে ডেল বাই ডেল জেড যখন এটা করব তখন এটার সাথে গুণ আছে, কিন্তু আমার গুণের সাথে কিন্তু অন্তরীকরণটা করে দিয়েছে,
তাহলে আমাদের তখন কিন্তু অন্তরীকরণ করতে হবে। তাহলে এবার আমরা পরবর্তীতে চলে যাই, দেখি আমরা কি করতেছি। আই কমন নিয়েছি, ও আচ্ছা ওই লাইনটা আবার এই পৃষ্ঠায় নিয়ে চলে এসেছি, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে। প্রথমত আমরা আই কমন নিই, দেখি আমরা আই কমন নিয়ে কি হয়। আমরা নিজেরা একটু প্র্যাকটিস করি। আই যখন কমন নিব তখন ডেল ওয়াই ইন্টু 3x জেড স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস ডেল বাই ডেল জেড 3x স্কয়ার মাইনাস জেড। দেখি আমার প্রথম অপশন এটা আছে কিনা। আই কমন নিয়েছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডেল বাই ডেল ওয়াই আছে, 3x জেড স্কয়ার মাইনাস ওয়াই 3x জেড স্কয়ার মাইনাস ওয়াই আছে, এরপরে মাইনাস ফর্মুলার মাইনাস এটা ডেল বাই ডেল জেড 3x স্কয়ার মাইনাস জেড 3x স্কয়ার মাইনাস জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে আমার প্রথম অংশের কাজ শেষ। তারপরে প্রথম অংশ আমরা যেটা ভেবেছিলাম সেটা সরাসরি মিলে গেছে। অপশন বাকি আছে 2 নম্বরটা। 2 নম্বরে কি আছে খেয়াল করতে হবে, এখানে আছে শুরুতে আছে জে, তার মানে প্লাস জে কমন নিতে হবে। যখন আমরা প্লাস জে কমন নিব, হ্যাঁ প্লাস জে কমন নিতে হবে। প্লাস জে কমন নিতে আমাদের কি হবে সেই রেজাল্টটাকে আমরা নিজেরা সেট করি, পরে আমরা আমাদের রেজাল্ট দেখব। যখন প্লাস জে কমন নেব, এখানে যদি মাইনাস না নিয়ে যদি মাইনাস জে কমন নিই তখন কিন্তু এটা উপরে আসবে, ডেল বাই ডেল এক্স 3x জেড স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস নিচের থেকে উপরেটা হবে। কিন্তু যদি আমরা প্লাস জে লিখি তাহলে কিন্তু নিচের থেকে উপরে আগে আসবে। এই জন্য আমরা প্লাস জে নিয়ে করেছি সম্ভবত, হ্যাঁ প্লাস জে নিয়ে করেছি। তাহলে আমাদের প্লাস জে নিয়ে করলে হবে ডেল বাই ডেল জেড 6xy প্লাস জেড কিউব ডেল বাই ডেল জেড ব্র্যাকেটের মধ্যে থাকবে 6xy প্লাস জেড কিউব মাইনাস ডেল বাই ডেল এক্স 3x জেড স্কয়ার মাইনাস ওয়াই। তাহলে আমরা দেখি আমাদের আছে কিনা আসলে এটা। এ প্লাস জে কমন নিয়েছি, তাহলে ডেল বাই ডেল জেড আগে থাকবে, ডেল বাই ডেল জেড আগে আছে 6xy প্লাস জেড কিউব মাইনাস এটা হলো ফর্মুলার মাইনাস ডেল বাই ডেল এক্স 3x জেড স্কয়ার মাইনাস ওয়াই 3x জেড স্কয়ার মাইনাস ওয়াই। কি বোঝা যায় কিনা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? জি স্যার বুঝেছি। জি স্যার বুঝতে পারছি। না স্যার। আচ্ছা জি ধন্যবাদ। স্যার আবার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমাদের আর একটা অপশন বাকি আছে, সেটা হলো প্লাস কে। তাহলে প্লাস কে যখন আমরা নিব তখন কি হবে, প্লাস কে এর লাইন আর সারি অফ থাকবে। তাহলে এখানে আছে ডেল বাই ডেল এক্স, আবার উপর থেকে আসবে, আবার নিচ থেকে যাবে না, ডেল বাই ডেল এক্স 3x জেড স্কয়ার মাইনাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই 6xy প্লাস জেড কিউব। তার মানে এটা থেকে এটা আসবে বিয়োগ নিচেরটা, মানে বামের ডেল বাই ডেল এক্স গুণ হবে 3x স্কয়ার মাইনাস জেড বিয়োগ ডেল বাই ডেল ওয়াই 6xy প্লাস জেড কিউব। তো আমরা দেখি এটা আছে কিনা। দেখো x কে কমন আছে, ডেল বাই ডেল এক্স 3x স্কয়ার মাইনাস জেড 3x স্কয়ার মাইনাস জেড ফর্মুলার মাইনাস ডেল বাই ডেল ওয়াই 6xy প্লাস জেড কিউব। কি ক্লিয়ার কিনা সবাই? জি স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। ওকে গুড। Sir, clear. এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের এই ক্ষেত্রে কিন্তু ক্লাসের অনেক অংশ কিন্তু তোমরা এগিয়ে গেছো। অর্থাৎ এই আমাদের এই জায়গার যে পড়াটা সেটা কিন্তু ম্যাক্সিমাম এই ন্যাবলা ক্রস এ ডটের উপরে খুব বেশি, এটা ডট, এটা কিন্তু এখন ডট হয়ে গেছে, খেয়াল করেছো এটা কিন্তু ডট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ক্রসের মধ্যে আছে। তার মানে আমরা একসাথে কার্ল ডাইভারজেন্স দুইটাই শিখছি। এখানে আমরা ডাইভারজেন্স অ্যাপ্লাই করতে পারছি, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা পরবর্তীতে একটু খেয়াল করি পরের লাইনে কি হবে। তাহলে এখন আমাদের এই ওয়ার ডিফারেন্সিয়েট গুলো করতে হবে, আমরা একটু নিজে করি, পরবর্তীতে আমরা আমাদের রেজাল্ট কি হয় আমরা দেখবো। এখানে ওয়ার সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব তখন যার মধ্যে ওয়ার মান নাই সেটা কিন্তু জিরো হবে। আমরা প্রায় ক্লাসে একটা জিনিস শিখেছি যে এই ওয়ার যেটা আমরা ডিফারেন্সিয়েট করি, যেটা যার সাপেক্ষে, এটাকে আমরা মূল জিনিস হিসাব বিবেচনা করি। তো এটাকে আমরা যদি ওয়ার সাপেক্ষে করি তাহলে দেখুন 3x জেড স্কয়ার, এর মধ্যে ওয়াই নাই সুতরাং এটা করা যাবে না, ওটা জিরো হবে। আর এই ওয়ার করলে -1 হয়। তাহলে আমরা এটা যদি ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, প্রথম অংশে -1, পরের অংশে কি হয় মাইনাস ডেল বাই ডেল জেড, তাহলে এখানেও কিন্তু -1 হচ্ছে। তাহলে এই মাইনাস আর মাইনাসে +1, তাহলে আমাদের রেজাল্ট কি হবে, এই দেখো আইতে কি হবে -1 +1, এই ডেল জেড এর কারণে +1। এবার আসবো প্লাস জেতে। জেতে যখন জেড এর সাপেক্ষে করব তখন এটাকে একটু বলতে পারবা তো? কেউ একজন সানি বলতে পারবে এটা? 3z স্কয়ার 3z স্কয়ার হবে কেন? 3z স্কয়ার কেন হবে সানি? স্যার প্রথম অংশে 6xy এটা 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। জেড কিউব কে করলে 3 আগে আসে Three- এবং পাওয়ার
t-1 তাহলে 3z² হয়। 3z², ধন্যবাদ। এরপর মাইনাস আছে, খেয়াল করতে হবে ডেল বাই ডেল এক্স, তাই যদি হয় তাহলে এক্ষেত্রে কি হবে, ডেল বাই ডেল এক্স 3 কি হবে, এই অংশটা যদি করি তো 3z² মাইনাস 1 নাকি তা 0 হবে। 0 হবে, ধন্যবাদ। কারণ এটা x এর সাপেক্ষে y এর সাপেক্ষে না, এই কারণে এটা 0 হবে। তাহলে ডেল 3z², তাহলে আমাদের পরবর্তী লাইনে খেয়াল করি, এই দেখো যেটা আছে 3z², প্রথম অংশে আছে 3z² মাইনাস এই ফর্মুলার মাইনাস, আর এই ক্ষেত্রে 3z²। 3z²। ঠিক আছে। তো 3z, এখানে হ্যাঁ বলো, ডেল বাই ডেল জেড হবে। কোনটা এই যে যখন যে কমন নিয়ে করছি তখন এই যে ডেল বাই ডেল জেড হবে, ডেল বাই ডেল এক্স দেওয়া হয়েছে। জি স্যার, আপনার কার্সর যেখানে আছে। না, এখানে ডেল এক্স হবে, এই যে ডেল এক্স এর কারণে 1 হবে, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে x এর খেয়াল করো, এটা হলো ডেল এক্স, x এর কারণে 1 হচ্ছে। বুঝতে পারছি। ওকে, জি স্যার। ওকে, তাহলে এর পরবর্তীটা একটু খেয়াল করি। পরবর্তীতে আছে কে, পরবর্তী আছে x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে করলে এটা কত হয়, x এর সাপেক্ষে করলে হয় 2x, তার মানে 6x। তনিমা, এটা কি বুঝতে পারো? জি স্যার। এটা কিভাবে 6x হয়? স্যার এখানে প্রথমে আছে 3x², তো মানে 2টা আগে আসলে তখন 6 হয়, আর x এর পাওয়ার 1 বিয়োগ হয়, তার মানে 6x হয়। আর এই z এর করা যাবে না, z-টাকে করা যাবে না, অন্তরীকরণ করা যাবে না, কারণ x এর সাপেক্ষে z করা যায় না, ধ্রুবক। তাহলে আমরা এক্ষেত্রে পরের ধাপে দেখি, ডেল বাই ডেল y আছে, y এর সাপেক্ষে যখন করব তখন y এর মান হবে 1, তাহলে এখানেও 6x হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 6x হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের আসলে আছে কি। নেবলা ক্রস এ সমান i এর সাথে ছিল -1 +1, এই -1 এখানে -1 ছিল, এখান থেকে মাইনাস মাইনাসে +1, আবার এখানে j তে ছিল কি, j তে ছিল 3z² মাইনাস, এক্ষেত্রে আমরা x এর সাপেক্ষে করেছিলাম 1 হয়েছিল, তাহলে 3z² প্লাস k তে যখন আমরা করতেছি তখন 6x, এই পাশে 6x হচ্ছে মাইনাস, এটা কিছু নাই, এখানে ফর্মুলার মাইনাস আছে একটা, আর এই y এর সাপেক্ষে করলে 6x হয়। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, i এর সাথে আছে -1 +1, j এর সাথে আছে 3z² -3z², k এর সাথে আছে 6x -6x। তাহলে আমার টোটাল রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট হলো নেবলা ক্রস এ সমান 0। তাহলে আমরা কি বলতে পারি, আমরা যদি নেবলা ক্রস অঘূর্ণনশীল হবে, অঘূর্ণনশীল হবে, কারণ আমরা জানি নেবলা ক্রস এর মান যদি 0 হয় তাহলে সেটি অঘূর্ণনশীল হবে, আর নেবলা ক্রস এর মান যদি একটা কোনো কিছু এসে যেত তাহলে বুঝতে হতো ওটা ঘূর্ণনশীল, তার মানে অঘূর্ণনশীল নয়। কি এই পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? না স্যার, বুঝতে পারছি। তাহলে আমাদের হ্যাঁ বলো, কিছু বলবা? না স্যার, বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা এই অঙ্কগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। শুধু তোমাদেরকে একটা জিনিস এখানে একটু সাইড নোট দিয়ে রাখি, সেটা এই যখন ইন্টিগ্রেশন আমরা ডিফারেন্সিয়েট গুলো করব, অন্তরীকরণ গুলো করব, তখন কিন্তু খুব ভালো, অন্তরীগুলো যখন করব তখন কিন্তু খুব ভালো করে মাথায় তোমাদেরকে রাখতে হবে যে আমরা কোন ধাপের পরে কোন ধাপ যাব। এই ধাপগুলো যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু অ্যাট লিস্ট আমাদের কিন্তু এই রেজাল্ট আমরা কিন্তু ফুললি পাবো না, তার মানে ভুল হওয়ার সুযোগ আছে। এই কারণে এখানে তো মাইনাস, এখানে মানে অনেকগুলো সাইনের ব্যাপার আছে, এই জন্য তোমাদের কনসেন্ট্রেশন কিন্তু হাই রাখতে হবে। কোনোভাবে যদি তোমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এই উত্তর কিন্তু মিলাই আসতে পারবে না। কোনো প্রশ্ন আছে? না স্যার, ধন্যবাদ তাহলে সকলকে। আমরা এই যে জিনিসগুলো আমরা এখানে তুলছি সেখান থেকে আমরা অনেকগুলো বইয়ের হেল্প নিয়েছি। তোমরাও কিছু বইয়ের বাড়ির কাজ আছে। আমরা 6টা অপশন দিয়েছিলাম, ওখানে 6টা প্রবলেম নিয়ে আমরা সামনের দিকে আগাইছিলাম, 2টা আমরা করতে পেরেছি, 4টা রেখে দিয়েছি। তোমাদের কাজ হবে এই 4টা বাড়ি প্র্যাকটিস করা। যদি কোনো অসুবিধা হয় তখন তো আমরা পরবর্তীতে এগুলো করতে পারবো। এজন্য তোমাদের কাজ হবে এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করা। তোমরা এই ক্ষেত্রে আমি বলি এটা এগুলো কমন আসার ব্যাপার না। কমনটা হলো কি, এই সিস্টেমটা যদি তোমরা ডেভেলপ করতে পারো, সিস্টেমটা যদি তোমরা ভালোভাবে শিখতে পারো, তাহলে এই ক্ষেত্রে তোমাদের কোনো কোশ্চেনে কিন্তু আটকাবে না। আর তোমরা যদি সিস্টেম না শিখে শুধু মুখস্থ করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা আটকে যাওয়ার ভয় আছে। এজন্য আমি অনুরোধ করবো সিস্টেমটা কি সেগুলো তোমাদেরকে ভালো করে ডেভেলপ করতে হবে। ওকে, আমরা ডক্টর সাইদুজ্জামান স্যার, প্রফেসর এস এম মকসুদ আলী স্যার এখানে কিছু বইয়ের রেফারেন্স বই দিয়ে দিয়েছি। তোমরা এই সকল বই থেকেও কিন্তু তোমরা হেল্প নিতে পারো, বই এইগুলো পড়তে পারো। ওকে,
ধন্যবাদ সকলকে। এই ছিল আমাদের আজকের ক্লাস। তো এক্ষেত্রে তোমাদেরকে একটু অনুরোধ করব যে বাসায় যখন আছো, এখন বিশ্বব্যাপী কিন্তু করোনার একটা প্রভাব রয়েছে। আর এই করোনার কারণে তোমরা কিন্তু বাসার বাইরে ইচ্ছা করলেও কিন্তু বের হতে পারছো না। এই জন্য আমি অনুরোধ করবো, যখনই বাসায় আসো, আর স্বাস্থ্যবিধি যেটা আছে, সরকার কর্তৃক নির্ধারিত যে স্বাস্থ্যবিধি আছে, সেই স্বাস্থ্যবিধি মেনে চলো, সরকারকে সহযোগিতা করো। আমি শুধু একটা কথা বলতে পারি তোমাদেরকে, এই করোনাকালীন সময়ে তোমরা যতটুকু পড়ালেখা করে সামনের দিকে নিজেকে আগায় নিতে পারবা, এটাই তোমার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। তোমরা অনেক গল্প জানো, অনেক ইতিহাস তোমাদেরকে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরেছি যে 1665 সালে কিন্তু টোটাল ইউকে কিন্তু লকডাউন হয়ে গেছিল। তখন কিন্তু ওই 2 বছরে ইউনিভার্সিটি গুলো যখন বন্ধ ছিল, ক্যামব্রিজের একটা স্টুডেন্ট, সে কিন্তু ওই 2 বছরে গবেষণা করে, ওনার বক্তব্য হলো 84 বছরে উনি যা আবিষ্কার করতে পারেনি, ওই 2 বছরে কিন্তু সেটা তিনি আবিষ্কার করেছেন বা গবেষণা করেছেন। সে আর কেউ না, সে আমাদের এই পদার্থবিজ্ঞানের আমরা যারা গুরু বলে মানি, সে স্যার আইজাক নিউটন। উনি কিন্তু ওই সময় মহাকর্ষ যে সূত্র, এগুলো কিন্তু আবিষ্কার করেছেন। উনি মৌলিক বলের ধারণা এখান থেকে ডেভেলপ করেছেন। এই যে আমি অনুরোধ করবো, তোমরা তোমাদের বাসায় বসে এই করোনাকালীন সময় কিন্তু পড়ালেখাগুলো ডেভেলপ করে নিয়ে যাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া রেখো। ধন্যবাদ সকলকে।